প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে 2 মাস মতো তোমরা টাইম পাচ্ছ, 2 মাসের একটু বেশি। যেদিন এই ভিডিওটা করছি সেই দিন থেকে তোমরা 2 মাস 17 দিন আর কি টাইম পাবে। তো এই সময়টাতে তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিবে, স্পেশালি জিকেতে, তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর ইতিমধ্যে কিন্তু আমি যে ইংরেজিতে তোমরা কিভাবে 10 থেকে 12 বা 12 থেকে 14, স্পেশালি 12 থেকে 14 মার্কটা তোমরা কিভাবে পাবে এই বিষয়ে কিন্তু আমি একটা বিস্তারিত আলোচনা করেছি। এবং যদি তোমরা ওই ক্লাসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ক্লাসটা যারা করনি তারা করে নিবে। আর ওই ক্লাসটা ফলো করলে তোমরা মোটামুটি ইংরেজি বিষয়ে একটা পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে যাবে যে ইংরেজি এমসিকিউতে কিভাবে ভালো করতে হবে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে দেখো টোটাল 30টা এমসিকিউ থাকবে, যেটাতে টোটাল মার্ক হলো 30, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউতে 1 মার্ক করে 30টা এমসিকিউ থাকবে। আর 30টা এমসিকিউতে তোমাদেরকে কত মার্ক পাওয়া লাগবে বা কত মার্ক স্ট্যান্ডার্ড যেটা পাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আর কোন মার্কটা পাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি টপ 100 বা টপ 500-এর ভিতরে মেরিট পজিশন থাকবে। তো এই বিষয়টা সম্পর্কে আমি একটু কথা বলবো। তো নর্মালি দেখো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি অনেক দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ জ্ঞানে 15 থেকে 16 মার্ক নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন ইতিহাস অনেক অনেক আছে। এবং তোমরা প্রিভিয়াস যারা চান্স পেয়েছে তাদের যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে অনেক স্টুডেন্ট আছে যারা মাত্র 15 থেকে 16টা এমসিকিউ, অর্থাৎ সাধারণ জ্ঞানে মাত্র 15 থেকে 16 মার্ক পেয়েও ডাবিতে চান্স পেয়েছে। বাট তোমাদের টার্গেট কিন্তু 15 থেকে 16 থাকলে হবে না, তোমাদের টার্গেট থাকা লাগবে যারা মনে করো যে আমি একটা ভালো মেরিট পজিশন দরকার, আমার একটা ভালো সাবজেক্ট দরকার, তাদের টার্গেট রাখতে হবে যে 24+ মার্ক তোমাদের জিকেতে তুলতে হবে। আর যারা মনে করছো না আমাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই এনাফ, তারা 18 থেকে 20 তোমাদের টার্গেট থাকবে। যদি তুমি এই মার্কগুলো তুলতে পারো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গতানুগতিক ধারায় যে প্রশ্নটা হয় এই প্রশ্ন মাপে যদি তোমাদের এবারও প্রশ্ন হয়, যদি খুব বেশি হার্ড না করে বা খুব ইজি না হয়, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি আমি তোমাদের যে টার্গেটটা দিয়েছি এই টার্গেট অনুযায়ী তোমরা মার্ক তুলতে পারো, তোমরা 100% তোমাদের যার যা লক্ষ্য সেই লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। এখন যারা ভালো একটা মেরিট পজিশন চাও তাদের জন্য টার্গেট দিয়েছি কম করে হলেও তোমরা 24টা এমসিকিউ তোমাদের হবে, অর্থাৎ এমসিকিউতে তোমরা সাধারণ জ্ঞানে 24 মার্ক পাবে। আর যারা একটা সাবজেক্ট হলে হয় এমন একটা বিষয় যাদের, তারা 18 থেকে 20 এর ভিতরে তোমাদের অবশ্যই জিকের মার্ক তুলতে হবে। তো কিভাবে তোমরা 24 এবং যারা মোটামুটি একটা সাবজেক্ট হলেই হলো এমন টার্গেট যারা, তারা 18 থেকে 20 মার্ক কিভাবে তুলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কিছু সাজেশন করে দিয়েছি। আর এগুলো মূলত করা বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে। আর এই বিষয়ের উপর আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি অন্য একটা টিউটোরিয়ালে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওই ভিডিওটা করে নিবে, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে আসলে তোমাদের কি করা উচিত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাধারণ জ্ঞানের প্রশ্ন প্যাটার্নটা আমি অবশ্যই বলবো এটা একটা ইউনিক প্রশ্ন, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের এই প্রশ্ন যেটা আছে এই বিষয়টা অনেক আমার কাছে ইউনিক লাগে। আর আমার মনে হয় এখানে যদি কিছু বিষয়ের প্রতি হাইলাইট করা যায় বা কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়, তাহলে অবশ্যই এখানে একটা ভালো মার্ক কিন্তু তোলা খুবই সহজে তোলা যায়। তো এই মার্কটা তুলতে হলে অবশ্যই তোমাকে একটা সাজেশন মাফিক তোমার প্রিপারেশন রাখতে হবে। তো আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা একটু ব্যাখ্যা করব আমি। তো দেখো, আমার তোমাদেরকে যে চিহ্নগুলো আমি ইয়েলো কালার দিয়েছি, যেগুলো এইগুলো হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টপিকসগুলোর প্রতি তোমরা সব থেকে বেশি হাইলাইট করবে। টোটাল আমি তোমাদের এখানে 42টা টপিকস দিয়েছি। তো অনেকের কাছে মনে হতে পারে যে 42টা টপিকস, এত টপিক্সের প্রিপারেশন এই 2 মাসে কিভাবে নিব। তো দেখো, সাধারণ জ্ঞানে কিন্তু 30টা প্রশ্ন আসে, আর 30টা প্রশ্ন আসে কম করে হলো 27 থেকে 28টা টপিক্স থেকে কিন্তু এই 30টা প্রশ্ন আসে। তো আমি যদি তোমার একদম 30টা টপিক্স সিলেক্ট করে দিই তাহলে তো তোমার স্লিপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কারণে আমি 42টা টপিক্স দিয়েছি। ইনশাল্লাহ তোমরা এই 42টা টপিক্স থেকে 30টা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিষয় বলি, বিশেষত তোমাদের ইন্টারমিডিয়েটে যে অর্থনীতি সাবজেক্ট আছে, এই সাবজেক্টের যে বেসিক যে আলোচনা আছে এই আলোচনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় সব থেকে বেশি প্রশ্ন আসছে অর্থনৈতিক বিষয়বলি থেকে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে অর্থনীতি সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের বেসিক বিষয়বলি থেকে।
সুতরাং তোমাদের কাজ তাহলে কি হবে, ইন্টারমিডিয়েটের যে অর্থনীতি সাবজেক্ট আছে প্রত্যেকে এই ভুলটা যেন কেউ করবে না। অর্থনীতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট, এবং আমি কিন্তু সবার উপরে রেখেছি এটা, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকেই তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে অর্থনীতি সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের বেসিক বিষয়গুলো একদম মুখস্থ করে ফেলবে, ঠোঁটস্থ করে ফেলবে, কণ্ঠস্থ করে ফেলবে, যেন অর্থনৈতিক বিষয়গুলি থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের জন্য ভুল না হয়। এরপর তোমাদের জন্য যেটা রাখছি দেখো, সংবিধান, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। তো এখানে তিনটাই পড়বা, 11টা যে ভাগ আছে তফসিল আছে, সংবিধানটা ভালো করে পড়বা। এরপর দেখো জাতিসংঘ ও অঙ্গ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় এমন কোনো বছর নাই যে বছরে জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠন থেকে কোনো প্রশ্ন আসেনি। সুতরাং তোমাদের টার্গেট থাকবে জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠন, এই টপিক্সটা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা যেন কেউ ভুল না করো, এমনভাবে প্রিপারেশন রাখবে যেন কোনোভাবে যত ডিপ থেকে প্রশ্ন দিক না কেন তোমাদের জন্য ভুল না হয়। এরপর আমি এখানে তোমাদের যে কয়টা টপিকস রাখছি সবগুলোই তোমরা পড়বে। তো স্পেশাল কিছু টপিকস যেগুলো আমি হাইলাইট করে রাখছি এগুলোর প্রতি বেশি ফোকাস করবে। তারপর দেখো ব্রিটিশ শাসনামল। তো ব্রিটিশ শাসনামলে অনেকগুলো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন আছে। তো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো কারা করেছিল, কখন হয়েছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল, আর এটার ফলাফল কী ছিল, এই বিষয় সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে। মুক্তিযুদ্ধ, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যেখানে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে না। এরপর দেখো বিশ্বের ইতিহাস, প্রথম যুদ্ধ, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো তো আছেই। এরপর দেখো আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ আমাদের যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে সারা বিশ্বে এবং যে সংস্থাগুলোতে বাংলাদেশ যোগদান করেছে বা বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে এই সংস্থাগুলো সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে। জরুরি হেল্পলাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হট টপিকস এই জরুরি হেল্পলাইন। প্রায় বছরগুলোতে দেখা যায় জরুরি হেল্পলাইন থেকে প্রশ্ন আসে, খুব অল্প মাত্র 8 থেকে 9টা জরুরি হেল্পলাইন আছে। এই 8 থেকে 9টা জরুরি হেল্পলাইন যদি তুমি একটু মেমোরাইজ করতে পারো একটা প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, কোনো তথ্য যেন তোমার স্কিপ না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সব তোমাকে মেমোরাইজ করতে হবে, এ বিষয়ে তোমাকে জানতে হবে। এরপর দেখো আরও অনেকগুলো বিষয় আছে, আমি ওইগুলো উল্লেখ করছি না, ওইগুলো তোমরা নিজেদের মতো পড়ে নিবে। বাংলাদেশের যে মেগা প্রকল্প, মেগা প্রকল্পের প্রতি খুব বেশি গুরুত্ব দিবে। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এখানে অনেকগুলো ধারা আছে, কোন ধারাতে কি বলছে, বিশেষত প্রথম 5টা ধারা তোমাদের মুখস্থ থাকবে, এই 5টা ধারায় কি বলছে। এরপর দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলন, আগেই কিন্তু বলছি ব্রিটিশ বিরোধী আন্দোলন খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে যে আছে রিপোর্ট সমীক্ষা, এই রিপোর্ট সমীক্ষাটা মূলত সাম্প্রতিক বিষয়বলির অংশ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিক বিষয়বলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো সাম্প্রতিক বিষয়বলি, রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে যে 30টা প্রশ্ন আসবে এই 30টা প্রশ্নের 8 থেকে 10টা প্রশ্ন আসবে সাম্প্রতিক বিষয়বলি থেকে। অর্থাৎ তোমার সাধারণ জ্ঞানের 1/3 প্রস্তুতি কিন্তু সাম্প্রতিক বিষয়বলির উপর নিতে হবে। এই ভুলটার জন্য কেউ করবে না, সাম্প্রতিক বিষয়বলির প্রতি পূর্ণাঙ্গ হাইলাইট করবে, পূর্ণাঙ্গ ফোকাস করবে। কেউ যেন সাম্প্রতিক বিষয়বলি থেকে এটার প্রতি যদি এই ইনফরমেশনগুলো বা সাম্প্রতিক বিষয়বলির প্রতি যেন কম ফোকাস করো না বা কম হাইলাইট করো না, করলে কিন্তু তোমরা ধরা খাবে, নিশ্চিত ধরা খাবে। এরপর দেখো আরও আছে বৈশ্বিক জলবায়ু, ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যারা বিগত সালের প্রশ্ন দেখছো তারা বুঝতেই পারছো প্রতি বছর কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একটা করে প্রশ্ন চলে আসে। সুতরাং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে, তাদের ভাষা, খাবার, সংস্কৃতি সবগুলো তোমরা মেমোরাইজ করে নিবে। এরপরে বাংলা নববর্ষ, আমাদের বাঙালির জাতীয় সংস্কৃতির সাথে বা বাঙালি সংস্কৃতির সাথে কিন্তু বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। বাংলা নববর্ষ সেই সম্রাট আকবর থেকে শুরু করে এর ইতিহাস সম্পর্কে একটু জানবে এবং এর বর্তমান সময়ে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলো জানবে। সুশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটা টপিকস থেকে নিশ্চিত প্রশ্ন হয় তার ভিতরে অন্যতম হলো সুশাসন। তো সুশাসন কিন্তু পৌরনীতির বিষয়। তো তোমরা সুশাসন সম্পর্কে, সুশাসনের একটা আন্তর্জাতিক মান আছে, জাতিসংঘের একটা মান আছে। তো এই সুশাসন সম্পর্কে অবশ্যই আমি তোমাদের এটার প্রতি খুব বেশি হাইলাইট করতে বলবো। সুশাসন সম্পর্কে গুগল তো তোমার জন্য সবসময় আছে, সুশাসনের যত প্রকার ইনফরমেশন আছে তোমরা সবগুলো একটু মেমোরাইজ করে নিবে। এরপরে সৌরজগৎ, তো ভৌগোলিক যে বিষয় বলি বা ভূগোলের অংশ কিন্তু সৌরজগৎ, সৌরজগৎ কিন্তু একে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়শই প্রশ্ন এসে থাকে। আর 6 দফা দাবি, তো 6 দফা দাবি এটা থেকে আমি নতুন করে আর কিছু বলবো না, যারা মোটামুটি একটু বিগত সালের প্রশ্নগুলো দেখছো তারা কিন্তু জানো যে 6 দফা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। 6 দফার প্রত্যেকটা দফা তোমার ঠোঁটস্থ থাকবে।
ছয় দফার যত আগে পরে যত ইতিহাস আছে সবগুলো তোমার একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ থাকবে। এরপরে দেখো 29 নম্বরে যেটা আছে প্রাচীন জনপদ। তোমরা জানো যে বাংলাদেশের বিভিন্ন জনপদ ছিল, কিন্তু যেমন পুন্ড্র, তারপরে বরেন্দ্র, এই জনপদগুলো সম্পর্কে, জনপদের অবস্থান সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ ধারণা রাখবে। এরপরে আছে বিশ্বের ভৌগোলিক বিচিত্র। বিশ্বের ভৌগোলিক বিচিত্র এই সারা বিশ্বের কোথায় কোন পাহাড় পর্বত আছে, প্রণালী আছে কোথায়, এই বিষয় সম্পর্কে তোমরা একটু ভালো ধারণা রাখবে, বিভিন্ন দেশের অবস্থান। তারপরে জেন্ডার সমতা, আমি কয়েকটা বিষয়ের প্রতি বেশি হাইলাইট করছি, তার ভিতরে অন্যতম হলো এই জেন্ডার সমতা। এই জেন্ডার সমতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এত বেশি এবং খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে, আসলে এটা যারা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করছো বা যাদের প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে খুব ভালো ধারণা আছে, তারাই কেবল এটা বুঝতে পারবে যে জেন্ডার সমতা এটা কতটা গুরুত্বপূর্ণ। জেন্ডার সমতার সাথে কিন্তু কয়েকটা বিষয় জড়িত আছে, যেমন জাতিসংঘের কিন্তু ইউনিফেম আছে, তারপরে ইউএন উইমেন আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবে। এরপরে তোমাদের প্রাচীন সভ্যতা, প্রাচীন যে সভ্যতাগুলো আছে এই সভ্যতা সম্পর্কে তোমরা ধারণা রাখবে। নদ নদী, বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক নদ নদী সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে। এছাড়াও বিভিন্ন দেশ সম্পর্কে ধারণা রাখবে, যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশ, জার্মানি, ভারত, এই দেশ সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে। আর এখানে আরো একটা বিষয় দেখো, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, আইসিটি, এই 3টা বিষয়ের উপর স্পেশালি বেশ ভালো ধারণা রাখতে হবে। আরও যে বিষয়টা আছে সেটা হলো প্রশাসনিক বিন্যাস। তো এটাকেও আমি হাইলাইট করে দিচ্ছি, প্রশাসনিক বিন্যাস অর্থাৎ বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার যে 3টা স্তর আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তো এই 3টা বিভাগ সম্পর্কে তোমরা একটু বিস্তারিত পড়ে নিবে। এই 3টা বিভাগের কাজ বা এই 3টা বিভাগের ক্ষমতা বা দায়িত্ব বা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা রাখবে। তো আমি তোমাদের সাধারণ জ্ঞানের যে সাজেশনগুলো দিয়েছি, এই সাজেশনগুলো যদি তোমরা আমার কথা মতো এবং আমার দেওয়া গাইডলাইন বা ইনস্ট্রাকশনগুলো যদি তোমরা ফলো করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে একটা ভালো আউটপুট তোমরা পাবে, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। তো আশা করি তোমরা সবাই আমার গাইডলাইনগুলো ফলো করবে, সাজেশনটা ফলো করবে, ইনশাল্লাহ তোমাদেরকে ভালো কিছু তোমরা পাবে। অবশ্যই আমি বলবো যে এই সাজেশনগুলো ফলো করলে ভালো কিছু পাবে। আর অ্যাডমিশনের যে কোনো প্রশ্ন তোমার যদি তুমি জানতে চাও বা কোনো বিষয়ে বুঝতে না পারো, কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, স্বপ্নের সাবজেক্টে চান্স পাও, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।